দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর সাবেক সভাপতি এবং এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে আবারও স্বাগত। আমরা যেমনটা বলছিলাম যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বিদেশি বিনিয়োগ টানতে সবচেয়ে পিছিয়ে রয়েছে। তো আসলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমছে কেন, এই প্রশ্নটা প্রথমে আপনার কাছে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটা মোক্ষম সময় একটা খুব একটা বিষয় নিয়ে আলোচনায় এসেছেন, যে জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয় আজকের জন্য। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনি যদি দেখেন, বাংলাদেশে কিন্তু বছরে প্রায় 30 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য আসে। 14 লক্ষ লোকের মতন লোকের কর্মসংস্থান হয়, বাকি 16 লক্ষ লোকের কর্মসংস্থান হয় না। একটা বড় চ্যালেঞ্জ, আমরা জাতিগতভাবে একটা খুব বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি আগামীতে। এই চ্যালেঞ্জটাকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এটা লোকাল ইনভেস্টমেন্ট হোক কিংবা ফরেন, মানে FDI যেটাই হোক না কেন, এই ইনভেস্টমেন্টটাকে বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা রাজনীতিক কমিটমেন্ট। এই রাজনীতিক কমিটমেন্ট যদি আমাদের থাকে, যে এই রাজনীতিক কমিটমেন্টের সাথে সম্পৃক্ত কিসের, সবচেয়ে বেশি সম্পৃক্ত হচ্ছে সরকারি নীতি। বিনিয়োগকারী যারা করবেন, স্থানীয় বিনিয়োগকারী হোক আর বৈদেশিক বিনিয়োগকারী হোক না কেন, তারা দেখতে চায় যে সরকারি নীতি এবং ইকোনমিক পূর্বাভাস যেটা থাকা দরকার, সেটা স্ট্রাকচার আছে এবং বাংলাদেশ গ্রো করবে, বাংলাদেশের পটেনশিয়ালিটি আছে, বাংলাদেশের বাজার বড়, এটা এটা প্রায় 19-20 কোটি লোকের বাজার। এই জায়গাগুলা বিদেশি কিংবা দেশি বিনিয়োগকারীরা দেখতে চায় এবং এই জায়গাটাতে তারা ইনভেস্টমেন্ট কিন্তু সবাই করতে চায় পৃথিবীতে বিভিন্ন প্রান্তে। এই সুযোগটা আমাদের কাজে লাগাবার জন্য বাংলাদেশকে আরো বেশি মার্কেটিং করতে হবে, বাংলাদেশকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে বাংলাদেশের স্ট্রাকচার্ড পলিসি আছে, একটা নীতি আছে। আমাদের জন্য সবচেয়ে বড় আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। একটা মিনিস্ট্রির সাথে আরেকটা মিনিস্ট্রির কোনো সম্পর্ক নাই, শিল্প মন্ত্রণালয়ের সাথে NBR এর কোনো সম্পর্ক নাই। এরা এক একজন এক এক রকম ভাবে নীতি নির্ধারণ করেন এবং যেটাতে ব্যবসায়ীরা সাফার করে। আপনার এই ডাইরেক্ট FDI যদি আমরা আনতে চাই, আনতে হলে আমাদের এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে সামগ্রিকভাবে একটা রিফরমেশন দরকার। এর মাঝখানে যেগুলো অন্তরায় হয়েছে, যেগুলো FDI বছরকে বছরে কমছে, এর পিছনে অন্তরায় হিসাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ডলারের সংকট একটা বড় জিনিস। একজন FDI যিনি ইনভেস্ট করেন, উনি প্রফিটটাকে রেমিট করতে চান। এই রেমিটেন্স একটা বিগ টাইম প্রবলেম। এখানে একটা সাংঘাতিক বড় ব্যুরোক্রেসি আছে। এই ব্যুরোক্রেসির পিছনে পিছনে যে জিনিসটা সর্বদা লেগে আছে, সেটা হচ্ছে দুর্নীতি। জি, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে আমলাতান্ত্রিক জটিলতার কথা, সেটা কিন্তু বড় একটা বিষয়। সংস্কার কিন্তু বর্তমানে সংস্কার করার চেষ্টা করছে সরকার। তাহলে কি আমরা ভেবে নিব যে সংস্কার করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কি ব্যর্থ হচ্ছে বা প্রপারলি সেটা করতে পারছে না, এমন কিছু কি ভেবে নিব? আপনার কি মত আছে এই বিষয়ে? আমাদের দেশের বয়স 54 বছর ধরে এই আমলাতান্ত্রিক জটিলতা আছে। আপনি ওভারনাইট এই আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াতে পারবেন না। এই আমলাতান্ত্রিক জটিলতা, এই রিফরমেশনটা, এটা একটা মহৎ উদ্যোগ, এটা একটা খুব ভালো কাজ এবং এটা প্রশংসার দাবি রাখবে এটা আগামীর প্রজন্মের কাছে। কিন্তু এটার আপনি যদি সত্যিকার অর্থে রিফরমেশনসের এফেক্ট দেখতে চান, যে এটা কতখানি কাজে লাগছে কিংবা কাজ করছে এবং ব্যুরোক্রেসি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারছে, এটা যদি দেখতে চান, আপনাকে আরো 5 বছর 10 বছর অপেক্ষা করতে হবে। ফলে আগামীর যারা পলিটিক্যালি যারা আসবেন ক্ষমতায়, যারা ক্ষমতায় আসবেন, তাদের এই রিফরমেশনকে এটাকে অ্যাকনলেজ করতে হবে এবং এই রিফরমেশনটাকে আপনার এগিয়ে নিয়ে যেতে হবে আর একটু বেশি ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ইনভেস্টমেন্ট আসবে। এ ব্যাপারে আমি বিশ্বাসী। বাংলাদেশ একটা বড় দেশ, এদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনেক বেশি। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার এখনো ওরকম হয় নাই।
আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার আসে নাই, আমাদের দেশে পোর্ট ফ্যাসিলিটিস এখনো অনেক টাইম কনজিউমিং, কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি। আমাদের কাস্টমস এখন একটা কাস্টমসে কেন 4 দিন 5 দিন 10 দিন এই পড়ে থাকবে? আপনি কিভাবে ভাবেন যে এফডিআই অ্যাট্রাক্টেড হবে? কোনোভাবেই হবে না। এই জায়গাগুলোকে আমাদের রিফর্মেশন দরকার, এবং সাথে সাথে যারা এটার সাথে সম্পৃক্ত, এবং প্রত্যেকটা মেকানিজমে একটা ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন আছে। এই ক্যাপাসিটি বিল্ডিং এর আমরা প্রতিনিয়ত এই কথাগুলা বলছি। এই রিফরমেশনস তখনই এফেক্টিভ হবে যদি ক্যাপাসিটি বিল্ডিং সাথে সাথে আপনি অ্যাড্রেস করেন। যদি জি, না আপনি করেন একটু আগে তাহলে এনবিআর এর কথা বলছিলেন, এনবিআর সংস্কারের কথা। সে ব্যাপারে কিন্তু সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা কিছু কিছু বিষয়ে অনড় রয়েছেন, বিক্ষোভ করছেন। তো এই ব্যাপারে আসলে কিভাবে সমাধান হতে পারে বলে আপনি মনে করেন, বা কেন সমাধান হচ্ছে না? এটা এটা হচ্ছে যে আসলে একটা রং সিগন্যালস দিচ্ছে। এই রং সিগন্যালসটা কি? যিনি ধরেন অ্যাডমিনিস্ট্রেট করেন, যিনি পলিসি লেখেন তিনি যদি অ্যাডমিনিস্ট্রেট করেন, যিনি দারোগা হবেন আর তিনি যদি বিচারক হন, তাহলে তো এই জায়গাটাতে গভর্নেন্সের একটা বড় সমস্যা হবে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় রাজস্ব বোর্ডেও আশা করি সবাই শিক্ষিত এবং সবাই বোধগম্য। এই রিফরমেশনটাকে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। এর ভিতরে যদি কোনো কিছু হয়, যে জিনিসটা বাজারে কিংবা ব্যবসায়ী সমাজে কিংবা প্রচলিত ব্যবসা, এই এই যে সাপ্লাই চেনে কোনো যাতে কোনো ব্যাঘাত না ঘটে। জি, যদি ঘটে আপনার ব্যাপারে আরেকটা জানতে চাই যে দেখা যায় জ্বালানি সংকট, দেখা যায় বিনিয়োগ বাড়াতে কিন্তু অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা বর্তমানে টালমাটাল বিশ্ব বাণিজ্য, এবং সেখানে কিন্তু দেখা যায় যে জ্বালানির সংকট বাংলাদেশেও ঘটতে পারে। এটা আসলে বিনিয়োগ টানতে মানে কতটা ব্যারিয়ার মানে তৈরি করতে পারে বলে আপনি মনে করেন, আর এখান থেকে কিভাবে উত্তরণ সম্ভব? একটা অর্থনীতির রক্ত প্রবাহ হচ্ছে জ্বালানি। একটা মানুষের দেহে যেমন রক্ত প্রবাহ হয়ে দেখা যায় না, জ্বালানি কিন্তু দেখা যায় না, কিন্তু এই জ্বালানি দিয়ে রক্ত প্রবাহের মতন অর্থনীতির চাকা ঘোরে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বিশাল ধস নামবে, জি, কর্মসংস্থানে একটা বিশাল ধস নামবে। আমাদের দেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে আসতে পারে। আমরা কি চাই? আমরা চাই আন্তর্জাতিকভাবে এই সমস্যার সমাধান হোক। আমরা চাই অতি দ্রুত এটা অ্যাড্রেসড হোক। আমরা কামনা করি যে সারা বিশ্বে টনক নড়বে, কারণ 20-21% এই জ্বালানি কিন্তু এই হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয়। ফলে এই জায়গাটা যদি ডিস্টার্বড হয়, সারা বিশ্বে কিন্তু জ্বালানির দাম বাড়বে এবং সরবরাহ স্বল্পতা এসে যাবে। ফলে এটা আপনি ওভারনাইট অন্যান্য অন্যান্য সোর্সে সোর্সিং করতে পারবেন না। এটা একটা সময়ের ব্যাপার। এই জি, সাপ্লাই চেইনটা আমরা কিন্তু বুঝতে বড় পেরেছি, ট্রেডিং। এবং আমাদের কিন্তু সেটাই প্রত্যাশা যে আন্তর্জাতিকভাবে মোকাবেলা মিটুক এবং সব ধরনের সমস্যা মোকাবেলা করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে, আর এর জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব হুমায়ুন রশিদ।